देखी 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 कौन है भाई কোনটা থেকে নামবে সামনেরটা না পিছনেরটা ছবিটা নেবে কমিশনের পয়েন্ট অফ ভিউ কি ছিল কমিশন কি বললো আজকে কি আলোচনা হলো আপনাদের বা আপনি কি বললেন কমিশন তো শুধু করতে গিয়েছিল আমরা ফিগার বলে দিয়েছি কি এরকম হতে পারে যেটা আছে জেলা ব্যক্তি অ্যাসেম্বলি ব্যক্তি আমরা সব ডেটা দিয়ে দেবো অ্যান্ড যত অ্যাসেস করবে ট্রেনিং প্রোগ্রাম করার জন্য যে বি ওখানে হেল্প লাগবে সব আমরা করতে প্রস্তুত আছি আমাদের যে আছে সিসি স্যার বলেছেন কি আপনার দিল্লি থেকে কোনো হেল্প লাগবে ইসিআই থেকে অন্য সি অফিস থেকে লাগবে আমাদের সি অফিস থেকে লাগবে ডি অফিস থেকে লাগবে যত বি লাগবে যেটা আছে আমরা চাই কি এনি এলিজিবল ভোটার যে ইন্ডিয়ান আছে হি শুড নট বি এক্সক্লুডেড এন্টায়ার লজিক্যাল ডিসক্রিপেন্সি যা টোটালটাই কি হবে না টোটাল তো আমরা রেকমেন্ড করিনি কত রেকমেন্ড করেছে 50 লাখ এখন আমরা দেখছি দেখুন এখন কাজ চলছে আজকে রাত্রি পর্যন্ত ডিসপোজাল চলছে রাত্রি 12টা পরে আমরা বলতে পারবো কত যাবে নিয়ে যাবে মানে আজকে রাত 12টা ডিসপোজালের পর তারপরই সেই সংখ্যাটাই সেই সংখ্যা আমরা কাল সকালে পর্যন্ত দেবো আচ্ছা আর ফোর্স ডিপ্লয়মেন্ট বিচারক কতজন থাকবেন দেখো এখন পর্যন্ত ঠিক হয়নি ওরা চেষ্টা করছে অ্যারেঞ্জ করছে আর কত এক্স্যাক্টলি হবে আমরা বলবো না কিন্তু আমি জানি না কিন্তু আমরা বলেছি হিয়ারিং যে ইয়ারও আছে এসি ওয়াইজ হয় 294 এসি আছে ওরকম হিয়ারিং হয় কত অ্যারেঞ্জ করতে পারবেন নি করতে পারবেন এটা আমি বলতে পারবো না এটা ইন্টারনাল ম্যাটার আছে এখানে জুডিশিয়াল অফিসাররা থাকবেন জুডিশিয়াল অফিসার তো কোর্ট সুপ্রিম কোর্টে বলে দিয়েছে কি রিটায়ার্ড অর সার্ভিং ডিস্ট্রিক্ট জাজ অ্যান্ড অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ অফ আনইমপিচেবল ইন্টিগ্রিটি স্যার বলছি এর জন্য কি কোনো এক্স জাস্টিসদের নিয়ে কোনো কমিটি তৈরি করা হচ্ছে কোনো কমিটি আমার নলেজে নেই এটা তো আমার ইখতিয়ার মধ্যে নেই আচ্ছা আচ্ছা আমি গিয়েছিলাম প্রধান বিচারপতি স্যারকে অ্যাডভাইস দেওয়ার জন্য আমাদের কি আছে আমাদের পয়েন্ট অফ ভিউ পুট ফরওয়ার্ড করার জন্য বাস মিস্টার গণেশ কুমারের সঙ্গে কি আজকে আপনার কথা হলো সেন্ট্রাল কোর্ট দর্শক দেখুন আজকে যে বৈঠকটা হওয়ার কথা ছিল কলকাতা হাইকোর্টে সেই বৈঠক হয়েছে যেখানে গিয়েছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক এবং ছিলেন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী ছিলেন অ্যাডভোকেট জেনারেল ছিলেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এবং ছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল আরও অনেকে ছিলেন যাদেরকে থাকতে বলা হয়েছিল মূলত যাদের নামগুলো বললাম তারা তো ছিলেনই তো যে সিদ্ধান্তটা এখন আমরা দেখতে পাচ্ছি খবরের আকারে এসছে এসআইআর শেষ করতে রাজ্যে সব বিচারকের ছুটি বাতিল করলো হাইকোর্ট সব ছুটি ক্যান্সেল জেলাতে বা এইসব জায়গায় যারা সব আছেন বিচারক সব ছুটি ক্যান্সেল আদালত কমিশন ও প্রশাসনের বৈঠকে কী সিদ্ধান্ত প্রশ্ন নিচে লেখা সুপ্রিম কোর্টের নির্দেশের পরই শনিবার বিজ্ঞপ্তি দিয়ে রাজ্যের সকল বিচারকের ছুটি বাতিল করল উচ্চ আদালত বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয় আগামী 9 মার্চ পর্যন্ত জরুরি অসুস্থতা ছাড়া কোনো বিচারক ছুটি নিতে পারবেন না যারা ছুটিতে আছেন তাদেরকেও আসতে বলা হয়েছে বা কোনো ট্রেনিং অন্য কোনো কোথাও যাওয়ার ব্যাপার সব বাতিল সব অন্যান্য সব প্রোগ্রাম বাতিল ছুটি তো হবে না যারা ছুটিতে আছেন তারাও জয়েন করে যাবেন একমাত্র অসুস্থ এরকম কিছু জরুরি সেটা ছাড়া বুঝতে পারছেন কি উটকো ঝামেলা এসে পড়লো বিচার ব্যবস্থার উপরে আমি দর্শক প্রথমে যে কথাটা বলতে চাই আমি একটু জানার চেষ্টা করছিলাম এই মানে বিচার মহল আছে তো সেই মহলের তো একটা রিয়াকশান তো আসে এই বিচারক মহল যদি বলি তারা কিন্তু ভীষণ ক্ষুব্ধ এখানকার শাসকের ওপরে ভীষণ ক্ষুব্ধ হওয়ারই তো কথা তারা তাদের মতো করে কাজ করছিলেন এবার যে যার প্রোগ্রাম ছিল অনেককে আবার জয়েন করতে হবে ছুটিও বাতিল অনেকের অনেক কিছু তাদের দিক দিয়ে জরুরি শিডিউল ছিল কোনো জায়গায় যাওয়ার ছুটি নিয়ে বা ট্রেনিং ছিল সব বাতিল শুধু বলা হয়েছে একমাত্র অসুস্থ থাকলে
এই রকম কিছু জরুরি থাকলে সেটা বাদ বাকি সব জয়েন করতে হয়। ফলে এটা মানে অনেকের অনেক আগে থেকে পরিকল্পনা থাকে না, অনেকের অনেক কিছু পরিকল্পনা থাকে, ছুটি থাকে, তো সব বাতিল। এ তো যে কোনো মানুষ, শুধু বিচারক কেন, যে কোনো সেক্টরে যে কোনো এতে যে কোনো মানুষেরই একটা রাগ হবে হঠাৎ করে এরকম খবরটা এলে। আমি শুনছিলাম ভীষণ ক্ষুব্ধ, শাসকের উপরে ক্ষুব্ধ। আমি কেন কথাটা বলছি, শাসকের জন্যই তো আজকে এই পর্যায়ে বিষয়টা চলে গেল। এখানকার শাসকের জন্যই তো সব রাজ্যে এসআইআর হচ্ছে, নর্মালভাবে হচ্ছে, ইআরও এইআরও তাদের মাধ্যমেই কাজগুলো সম্পন্ন হয়ে যাচ্ছে। কোথাও অতিরিক্ত মাইক্রো অবজারভারও নিয়োগ করতে হয়নি, স্পেশাল অবজারভার নিয়োগ করতে হয়নি। সংশ্লিষ্ট রাজ্যের সরকার পক্ষ নির্বাচন কমিশনকে পূর্ণ সহযোগিতা করছে, খুব ইজিলি নর্মালি এসআইআর হয়ে যাচ্ছে। বিহারে হয়েছে, গুজরাটে হয়ে গেছে, আরও অন্যত্র সব হয়ে গেছে। যত গণ্ডগোল পশ্চিমবঙ্গে, যত গণ্ডগোল, আজকে সুপ্রিম কোর্টকে এইরকম একটা অবস্থান নিতে হলো যে বিচার ব্যবস্থাকেও যুক্ত করতে হবে, কারণ যা চলছে পশ্চিমবঙ্গে এটা ঠিক হচ্ছে না। বিশেষ করে এই রাজ্যের সরকারের ওপরে ভীষণ ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট, ভীষণ ক্ষুব্ধ। যখন হিয়ারিংটা হলো সুপ্রিম কোর্টে, পরিষ্কার যেটা বলা হলো, আমি মানে খুব আপসেট, এটা আর কি বোঝানোর চেষ্টা হলো প্রধান বিচারপতির তরফ থেকে। বললেন এই যা দেখতে পাচ্ছি এ তো জুডিশিয়ারিকে যুক্ত করতে হবে, তো সেই মতো করেওছেন। তো করে দেওয়ার ফলে এবার মানে ওখান থেকে বলা হয়েছিল যে কলকাতা হাইকোর্টে আমরা এটাকে করছি, কলকাতা হাইকোর্টের যিনি প্রধান বিচারপতি আছেন তাকে দায়িত্ব দিচ্ছি, তিনি বৈঠক করবেন এবং জেলাতে যারা বিচারক আছেন তাদেরকে কোথায় কীভাবে নিয়োগ করা যায় বৈঠক করবেন, এবং সেই বৈঠকে নির্বাচন কমিশনের লোক, রাজ্য সরকারের লোক সবাই থাকবেন, থেকে একটা সিদ্ধান্ত নেবেন। দ্রুত সেই কাজটা করতে হবে। তো সেই মতো উনি আজকে বৈঠক করেছেন, কিন্তু বৈঠকে তো উনি যা তথ্য পেয়েছেন হাতে, উনিও তো অনেকটাই চমকে গেছেন যে এত পেন্ডিং, প্রায় 45 লক্ষ নাকি চেক করতে হবে, প্রায় 45 লক্ষ, যে এই সময়ের মধ্যে কি করে এই কাজটা হবে। আর তাছাড়া এত বিচারক কোথায় পাবো, মানে উনিও চাপে পড়ে গেছেন। দেখুন এই যে মানে ঝাড়াই বাছাই বা এই যে চেক টেক ব্যাপারগুলো, এগুলো তো ইআরও পর্যায়ে হয়, মানে বিধানসভা ধরে। তো এখন যদি বিধানসভাতে একজন করেও বিচারক নিয়োগ করতে হয়, তাহলেও 294 জনকে লাগবে বিচারক একসঙ্গে। তাহলে এত বিচারক কোথায় পাবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, মানে প্রশ্ন তুলেছেন। এত ভলিউম 45 লক্ষ কী করে হবে এটা, আর এত বিধানসভা ধরে প্রত্যেক বিধানসভার জন্য একজন করে বিচারক কী করে হবে। তো যেটা খবর দর্শক, উনি আপাতভাবে যে সিদ্ধান্তটা নিয়েছেন যে আপাতভাবে 250 বিচারক আমরা দিতে পারবো, তাও সব বিভিন্ন এ থেকে তুলে এনে, এনডিপিএস মামলা, পক্সো মামলা, ফাস্ট ট্র্যাক কোর্ট, অনেক সব জরুরি সব কাজ। আমি তো ওদিকটা ভাবছি, এই যে সব তুলে নেওয়া হচ্ছে এখানের জন্যে, এসআইআরের জন্যে, তাহলে ওইখানে যাদের সব বিচার হবে সেইগুলোর কি হবে, ডেট পড়বে। কালকেই বলা হয়েছিল মামলা হস্তান্তর অন্য জায়গায় স্থানান্তরিত করতে হবে, কিন্তু সেখানে মানে কোথায় করা হবে, সেখানকারও তো বিচারক থাকার তো প্রয়োজন রয়েছে, সেখানকার বিচারকও থাকার তো প্রয়োজন রয়েছে। তো এত বিচারক তুলে নিলে তো সেই কাজগুলো মানে কোথায় ঠেলাঠেলি হবে, সব জায়গায় তুলে নেওয়া হচ্ছে। 294 লাগবে, তো সেখানে 250 জন এখন আপাততভাবে বলা হচ্ছে। তো এই সংখ্যাটাও তো কম না, তো ফলে দর্শক বেশ সংকট দেখা দিয়েছে। প্রধান বিচারপতি তিনিও খুব উদ্বেগী আছেন বলা যায়, তবুও তার মধ্যে বিভিন্ন ক্ষেত্র থেকে তোলা হচ্ছে, তাদেরকে পুরোপুরি এসআইআরের কাজে নিয়োগ করা হবে যত দ্রুত এটা সম্ভব হয়। আর সেই জন্যে যেহেতু 10 মার্চ আবারও হিয়ারিং আছে সুপ্রিম কোর্টে, তো 9 মার্চ পর্যন্ত পুরো সব ছুটি বাতিল। তারপর 10 মার্চ কি আপডেট আসে সুপ্রিম কোর্ট থেকে, তারপর হয়তো আবার পরবর্তী সিদ্ধান্ত। আপাতত হবে 9 মার্চ পর্যন্ত, 9 মার্চ পর্যন্ত সবার ছুটি ক্যান্সেল, সব এসে এসআইআরের কাজে যোগ দিন। বিচারকদেরকে এসআইআরের কাজে যোগ দিতে হচ্ছে। ভাবুন দর্শক, তো এতে ক্ষুব্ধ হবেন না বিচারক মহলের যারা আছেন, ক্ষুব্ধ হবেন না যে ফালতু অহেতুক সমস্যা ক্রিয়েট করা হলো, কোনো দরকার ছিল না। যারা ইআরও এইআরও আছেন বা যারা হয়ে থাকেন, যদিও এখানে প্রবলেম আছে, এখানে এইআরও নিয়োগের ক্ষেত্রে যে মানে ক্রাইটেরিয়া যে মেনটেন করার কথা, সেটাও তো মানে সেরকম তো অফিসার দেওয়া হয়নি, এই নিয়ে তো প্রশ্ন দেখেছেন আপনারা, প্রশ্ন তোলা হয়েছে সুপ্রিম কোর্টে। তো যদি ঠিকঠাক
কোঅপারেট করা হতো, সহযোগিতা করা হতো, এত সমস্যা হতো না, বা এই বিচার ব্যবস্থাকেও ঢুকতে হতো না, বা এই বিচারকদের উপরে এই যে চাপিয়ে দেওয়া একটা ব্যাপার হয়ে গেল, সব ছুটি বাতিল অমক তমক, আজকে এই সমস্যায় তাদেরকে পড়তে হতো না, শুধুমাত্র শাসকের শয়তানির জন্য, গাফিলতি তো বলবো না, শয়তানির জন্য। তো এখন সুপ্রিম কোর্ট যেহেতু অর্ডার করে দিয়েছে, এটা করতে হবে, যারা বিচারক আছেন জুডিশিয়ারির তাদেরকে যুক্ত হতে হবে, সেই জন্য প্রধান বিচারপতি হাইকোর্টের তিনিও মানে বৈঠক করে একটা ব্যবস্থা করতে বাধ্য, তিনিও এটা করেছেন। এখন দেখা যাক কী হয় এবার শেষ পর্যন্ত। ফলে সবাই কিন্তু ক্ষুব্ধ হয়ে যাচ্ছে, সব মহল ক্ষুব্ধ হয়ে যাচ্ছে এখানকার শাসকের প্রতি। নির্বাচন কমিশন তো ক্ষুব্ধ, কারণ যেভাবে এখানে নানানভাবে পদে পদে বাধা দেওয়ার চেষ্টা হয়েছে। তারপরে সুপ্রিম কোর্টে তো ক্ষুব্ধ, গতকাল দেখলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে, মানে প্রধান বিচারপতির কাছে বৈঠক ইত্যাদি হলো, তিনি ক্ষুব্ধ, কি আর তিনি ক্ষুব্ধ না, তিনি অবাক, উদ্বিগ্ন যে এত লক্ষ কী করে মানে সমস্যার সমাধান করবে এই সময়ের মধ্যে। তো শুনলাম যে উনি নাকি আগামীকাল ভার্চুয়ালি নির্বাচন কমিশন দিল্লি সেখানের সঙ্গে বৈঠক করতে পারেন, যার কী ব্যাপার জানার চেষ্টা করবেন। আর এখানকার যিনি আছেন মুখ্য নির্বাচনী আধিকারিক, শুনলে তো উনি বলেছেন সব রকম আমরা সহযোগিতা করবো, আমাদের তরফ থেকে যেসব ডেটা ইত্যাদি দেওয়া দরকার। তবে নির্বাচন কমিশনের কিন্তু অনেকটা সুবিধা হয়ে গেছে। দেখুন, আমি দেখছি কেউ বলছেন, কোনো মিডিয়াও হয়তো বলছেন যে এটা রাজ্য সরকারের জয় হয়েছে, নির্বাচন কমিশনের হাত কেটে নেওয়া হয়েছে। আমি দেখছিলাম কল্যাণ ব্যানার্জি বলছেন নির্বাচন কমিশনের হাতটা কেটে নেওয়া হয়েছে, তাদের ক্ষমতা খর্ব করে দেওয়া হয়েছে, তারা করছে জুডিশিয়ারি। অবাক হচ্ছি, হারকে এইভাবে সেলিব্রেট করতে হয়, হেরে যাওয়াটাকে এইভাবে সাফাই দিতে হয়, নির্বাচন কমিশনের হাত কেটে নিয়েছে। আরে নির্বাচন কমিশন তো এখন খুশিতে বকবক করছে, বাবা থার্ড পার্টিকে মানে অন্যরা দায়িত্ব পেয়ে গেছেন বা দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা এদিকে এবার বাকি কাজটা করতে পারবো। যে পেন্ডিং আছে, যেটা নিয়ে শাসক খুব সমস্যা তৈরি করছিল, আমাদেরকে সারাক্ষণ বিধছিল, আর কোনো ব্যাপার নেই, এবার তো জুডিশিয়ারি, যা বলার জুডিশিয়ারি কি বলো। আবার সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এই সেকশন যে সিদ্ধান্ত নেবে সেটাই সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত। সুতরাং এবার যা বলার সুপ্রিম কোর্টকে বলবে, নাম বাদ দেওয়া ইত্যাদি কিছু বললে সুপ্রিম কোর্টকে বলবে। তো ফলে নির্বাচন কমিশনের তখন সুবিধা হয়ে গেছে এই সিদ্ধান্তটা হওয়ার ফলে তারা এখন আর তাদের কোনো হেডেকই নেই, ডেটা দিয়ে দিচ্ছে কমিশন। এবার জুডিশিয়ারি সিস্টেম মাথায় তারা বসছেন বিচারকরা, তারা ঠিক করে লিস্ট দিয়ে দেবেন, যেমন লিস্ট দেবেন তারা তেমনি তালিকাভুক্ত করা হবে, করে ব্যবস্থা নেওয়া হবে। ফলে তো হেডেক কমে গেল। এবার তারা ভোটের জন্য মানে প্রিপারেশন নিতে পারে, ভোটের জন্য তারা এখন প্রিপারেশন নিতে পারে, প্রস্তুতি নিতে পারে। তো আর তো হেডেক তো কমে গেল। তাহলে হাত কোথায় কেটে নেওয়া হলো? হাত তো আরও অন্যদিকে কাজ করার জন্য খুলে দেওয়া হলো, এই ফালতু ঝামেলায় আটকে না থেকে। এটা হেরে যাওয়া বলে। আবার বলছেন, কল্যাণ ব্যানার্জির কথা শুনছিলাম যে ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে অনেক করছিল, কমিশন বলছিল এটা চলবে না সেটা চলবে না। এবার কিন্তু বিচারকরাই শেষ চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, তারাই দেখবেন এবার তাদেরই ক্ষমতার মধ্যে এসে গেল ডোমিসাইল সার্টিফিকেট যে তার বিচার করা, মানে ওই যে ওনারা যেসব সার্টিফিকেট ইস্যু করে না তালিকাভুক্ত করতে চাইছেন। আমার অদ্ভুত লাগে এই কল্যাণ ব্যানার্জির কথা শুনে। আপনি কাকে কি গল্প শোনাচ্ছেন? বিচারকরা কি তার ইচ্ছামতো বিচার করবেন নাকি? এই এসআইআর ক্ষেত্রে ইচ্ছামতো বিচার করে? বিচারকরা তো করবেন নিয়ম মেনে, গাইডলাইন বা যে ফ্রেম তৈরি করে দিয়েছে নির্বাচন কমিশন, যে রুল তৈরি করে দিয়েছে নির্বাচন কমিশন বা যে আইন তৈরি করেছে তারা, সেই অনুযায়ী চলবে। নির্বাচন কমিশন তো কী ডকুমেন্ট লাগবে সেটা বলে দিয়েছে, তার মধ্যে থেকে তো চেক করতে হবে। বিচারক ইচ্ছা করলে কি যে কোনো সার্টিফিকেট ধরে নিয়ে টিক মেরে দেবেন নাকি? আর বিচারক অবশ্যই তিনি সিদ্ধান্ত নেবেন লোকালি, কিন্তু যারা বিচার করবেন তাদের মাথায় কি এটা থাকবে না যে আমরা যা কিছু করছি সবটাই হচ্ছে সুপ্রিম কোর্টের নজরদারিতে? এখানে আমি একটা কিছু নিয়মের বাইরে করলে সুপ্রিম কোর্ট আমাকে ধরবে, নিশ্চয়ই নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে গিয়ে বলবে কোনো অসঙ্গতি এখানে হলে। যিনি দায়িত্বে আছেন তাকে তো উত্তর দিতে হবে, বিচারককে উত্তর দিতে হবে। তো বিচারক ইচ্ছা মতো ওই রাজ্য সরকার যেমন দেবে তেমন দিয়ে টিক মেরে দেবেন নাকি, ইয়েস করে দেবেন নাকি? মানে আনন্দে আটখানা একবারে। মনে ভাবছেন যে বিচারক মলাই ঘটা আছেন বলে করিয়ে দেবো, সব টিক মেরে দেবেন। এত কাঁচা কাজ বিচারকরা করবেন না, কারণ তারা ভালো করে জানেন যে এই যে কাজটা হচ্ছে এটা কিন্তু সুপ্রিম কোর্টের মানে নজরদারিতে। সুপ্রিম কোর্ট যতই বলে দিয়ে থাকুক যে যেটা সিদ্ধান্ত হবে সেটা সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত, সুতরাং সুপ্রিম কোর্টকেও তো ভাবতে হবে যে আমরা যখন এত বড় কথা বলেছি যে যেটা সিদ্ধান্ত হবে ওখানে সেটা সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত, তারপরে সেটা কতটা দায়িত্বপূর্ণ হতে হবে সিদ্ধান্তটা, এবং যারা করবেন তারা কতটা দায়িত্ব নিয়ে করবেন। এখন যদি কেউ দায়িত্বে গাফিলতি করেন,
যদি নিয়মের বাইরে হয়, নিয়মের বাইরে হলে তো বিষয়টা তো চুপ মানে ঢাকা থাকবে না, তো প্রকাশ্যে তো আসবেই। তো সেটাই তো দেখুন, সবসময় জানবেন যে নিম্ন আদালত কিছু করলে তার উচ্চ আদালতে অ্যাপিল করার জায়গা থাকে। এখন সুপ্রিম কোর্ট যতই বলে যে থাকুক যে ওটাই আমাদের সিদ্ধান্ত, কিন্তু কোথাও কোনো গাফিলতি হলে সুপ্রিম কোর্টের দৃষ্টি তো নিশ্চয়ই আকর্ষণ করবেন নির্বাচন কমিশনের যারা আছেন। তখন কি হবে ওই বিচারকের অবস্থাটা, কি হবে? ফলে তারাও যেটা ভাবছেন আর কি, এখানকার শাসক কল্যাণ ব্যানার্জিরা, যে জেলার জজ, জেলার বিচারক, তার মানে আমাদের মতো করে আমরা করিয়ে নেব, অতটা সহজ না। যা কিছু ডকুমেন্ট দিয়ে করিয়ে নেবেন, অতটা সহজ না। কমিশনের যে গাইডলাইন আছে, যে তালিকা আছে ডকুমেন্টের, তার ভিত্তিতেই চেক হবে, তার ভিত্তিতেই। তার বাইরে বিচারকরা ইচ্ছামতো ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করে দিয়ে খাইয়ে দেবেন, ওসব হবে না। বিচারকরা কেউ করবেন না। ফলে বিচারকরা যেমন এইসব দিক দিয়ে অনেকটাই দায়বদ্ধ। আর দ্বিতীয়ত যেটা আমি বলছিলাম, যে খুব ক্ষুব্ধ, প্রচণ্ড ক্ষুব্ধ, যে ফালতু একটা ঝামেলা আমাদের মাথায় এসে পড়লো, ফালতু ঝামেলা। আমাদের ব্যক্তিগত অনেক সব সমস্যা ছিল, সব আমাদের চৌপাট হয়ে গেল। এখন 9 মার্চ পর্যন্ত কমিশনের কাজে ব্যস্ত থাকতে হবে, কমিশনের কাজে। এটা মানে এই রকম কাজগুলো বিচারকদের কাজ, তাদের কাজকে করতে বাধ্য করা হচ্ছে। তো যেটা বলছিলাম দর্শক, সবাই ধীরে ধীরে ক্ষুব্ধ হয়ে যাচ্ছেন, সব মহল ক্ষুব্ধ হয়ে যাচ্ছে। দিদিমণি জানি না কী ভেবেছেন, কতটা এইভাবে চলবেন, কতটা এইভাবে চালাবেন, কতটা এরকম গাজোয়ারি করবেন। তবে একটা কি, মুখে কুলুপ এঁটে যাওয়ার ব্যাপারটা হয়ে গেছে, মুখে কুলুপ এঁটে যাওয়ার ব্যাপারটা হয়ে গেছে। কারণ এখন আর বেশি কিছু বলতে পারবেন না। এখন আর এই সিইও বা জ্ঞানেশ কুমার সম্পর্কে চিৎকার, এটা কিন্তু আর করতে পারবেন না। কারণ করলে, যদিও উনি হয়তো করার চেষ্টা করবেন, কিন্তু মানুষ আর বিশ্বাস করবেন না। মানুষ পরিষ্কার বুঝে গেছেন যে আর তো ওনাদের কোনো ব্যাপার নেই, তো যা করার তো সুপ্রিম কোর্ট করছে। ফলে আর জ্ঞানেশ কুমার বা মনোজ আগরওয়ালদের দোষ দিয়ে আর কী লাভ? যান, ওনাদের বিরুদ্ধে এফআইআর করুন না, ওনাদের বিরুদ্ধে এফআইআরটা করুন। মানে প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট বা যারা করবেন, তাদের বিরুদ্ধে আওয়াজটা তুলুন না। আর যারা ইয়ারোরা নিজেদের ইচ্ছে মতো করছিলেন, সবাই না, একটা অংশ শাসকের কথা শুনে, তারাও এবার ভাবুন কীভাবে কাজটা করবেন। আপনাদের উপরে বিচারক আছেন একেবারে সামনাসামনি, ভাবুন এবার। দর্শক বলবেন যা বলার, যা হচ্ছে ভালোই হচ্ছে, তাই তো? আপনাদের মতামত রাখবেন, বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।